উচ্চ মাধ্যমিক ভূগোল। দেখো তোমাদের আজকে এবিটি টেস্ট পেপারের লাস্ট যেটি রয়েছে এসি লাস্ট 375 পেজ, এই 375 পেজ আমি তোমাদের সম্মুখে উত্তর সহ নিয়ে এসেছি। বিগত ভিডিও যারা তোমরা দেখোনি সম্পূর্ণ যেই পেজগুলো, সেই পেজগুলো তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে এটি হলো তোমাদের এবিটি টেস্ট পেপারের শেষ এবং সমাপ্তি হতে চলছে। এরপরে তোমাদের WBIS করাবো। তো যারা WBIS করবে তারাও কিন্তু পরবর্তী পর্যায়ে ওই পেজগুলো দেখে নেবে। তো আজকে তোমরা এই মুহূর্তে তোমরা কিন্তু এবিটি টেস্ট পেপার দেখে নাও, এর পর দিন থেকে তোমাদের WBIS করাবো। চলো দেখে নাও যাক। দেখো তোমাদের রয়েছে ভূগোলের উচ্চ মাধ্যমিকের রয়েছে 375 পেজ। তো এখানে দেখে নিচ্ছি তোমাদের, দেখো বলেই দিচ্ছি এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে। তো এগুলো আমি দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে তোমাদের 375 পেজ। তাহলে চলো তোমাদের এমসিকিউ গুলো আমি আগে বলে দিচ্ছি, তারপর এসএকিউ গুলো রয়েছে একদম পুরো টাইপ করে কিন্তু তোমাদের দিয়েছি। দেখো তোমাদের কিন্তু পুরো টাইপ করে কিন্তু আমি এখানে উত্তরগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তো আমি প্রথমে এমসিকিউ গুলো একটু দেখে নিচ্ছি তোমাদের। প্রথম রয়েছে, দেখো প্রথমে এমসিকিউর মধ্যে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন, পর্যায়ন বা গ্রেডেশন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? উত্তর কিন্তু হবে জিকে গিলবার্ট। জিকে গিলবার্ট দেখো 1876 খ্রিস্টাব্দে। ওকে, জিকে গিলবার্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে, দুটি অপ্রবেশা শিলার মধ্যে প্রবেশা শিলার স্তর থাকলে সেখানে যে অ্যাকুইফার সৃষ্টি হয় তাকে কি বলে? এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে বলা হয়েছে চুনাপাথর অঞ্চলে পোলজের মধ্যেকার অবশিষ্ট টিলা বা ঢিবিকে কি বলে? উত্তর কিন্তু হবে হামস। এ ইজ দ্য কারেক্ট আনসার, হামস। তারপরে দেখে নিচ্ছি তোমাদের চারে বলা হয়েছে মূল ভূখণ্ড এবং দ্বীপের সংযোগকারী স্পিডকে কি বলে? দেখো মূল ভূখণ্ড এবং দ্বীপের সংযোগকারী স্পিডকে কি বলে? উত্তর কিন্তু হবে ট্রম্বলো। এ ইজ দ্য কারেক্ট আনসার, ট্রম্বলো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পাঁচে কি বলেছে? পাঁচে বলা হয়েছে পেডিপ্ল্যানেশন বা পাদ সমতলীকরণ বা পেডিপ্ল্যানেশন প্রথম অবতরণ করেন কে? এলসি কিং। কোথায় আছে এলসি কিং? দেখো এলসি কিং। বি ইজ দ্য কারেক্ট আনসার, মানে পেডিপ্ল্যানেশন বা পাদ সমতলীকরণ কথাটি প্রথম ব্যবহার করে এলসি কিং। এরপরে কোশ্চেন দেখে নাও তোমাদের 6 কি বলেছে? দেখো গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা দেখা যায়? দেখো কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বহির্মুখী। হ্যাঁ ঠিক আছে, তো এ ইজ দ্য কারেক্ট আনসার, কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বহির্মুখী। তার মানে এটা দেখো একটা গম্বুজাকৃতি পাহাড়, এই পাহাড় থেকে বিভিন্ন নদীগুলো কিন্তু চারিদিকে নেমে যাচ্ছে, একে কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বহির্মুখী জলনির্গম প্রণালী বলে। ওকে, তার মানে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, কেন্দ্র বিমুখ। এরপরে রয়েছে দেখো সোলাঞ্চাক। এই সোলাঞ্চাক মৃত্তিকার সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? উত্তর কিন্তু হবে স্যালিনাইজেশন। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ত্রিকোষ মডেলটির উপস্থাপন করেন কে? দেখো উত্তর কিন্তু হবে পলম্যান। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 9 রয়েছে থার্মাল ইঞ্জিন তত্ত্বে যে বায়ুর সম্পর্কে তথ্য দেয় সেটি প্রদত্ত হয়, সেটি হলো কিন্তু দেখো মৌসুমী বায়ুর সঙ্গে কিন্তু থার্মাল ইঞ্জিন তত্ত্বটি বা থিওরি যুক্ত। এরপরে 10 একটি আলোকপ্রিয় উদ্ভিদের নাম কি? দেখো উত্তর কিন্তু হবে সূর্যমুখী, জবা, এগুলো। ঠিক আছে, আলোকপ্রিয় তার মানে সূর্যমুখী। এরপরে রয়েছে দেখো তোমাদের এখানে, হ্যাঁ বোঝা গেল, এখানে কিন্তু একটি আলোকপ্রিয় মানে আলোকে ভালোবাসে, তার মানে সূর্যমুখী। ঠিক আছে, বাবলা হওয়ার কথা, আমও হওয়ার কথা, কিন্তু এখানে অপশন এখানে কিন্তু মিস্টেক করেছে। যাই হোক একটি আলোকপ্রিয় বা আলোকপ্রেমী উদ্ভিদ কিন্তু সূর্যমুখী। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11 সিএফসির বাণিজ্যিক নাম কি? ফ্রেরান বাণিজ্যিক নাম ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 12 কর্বেট জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। কর্বেট জাতীয় উদ্যানটি কর্বেট ন্যাশনাল পার্ক মানে জিম কর্বেট ন্যাশনাল পার্কটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। 1936 সালে এটি কিন্তু গড়ে ওঠে। এরপরে রয়েছে তোমাদের দেখো 13তে বলেছে ভূপাল গ্যাস দুর্ঘটনার নির্গত গ্যাসটির নাম কি? উত্তর কিন্তু মিথাইল আইসোসায়ানেট। বি ইজ দ্য কারেক্ট আনসার, তার মানে উত্তর কিন্তু মিক, মিথাইল আইসোসায়ানেট। এরপরে রয়েছে তোমাদের দেখো 14 বলা হয়েছে যে ফসলের সঙ্গে ফাজেন্ডা কথাটি যুক্ত সেটির নাম কি? দেখো সেটির নাম কিন্তু অবশ্যই কফি। উত্তর কিন্তু হবে কফির সঙ্গে কিন্তু ফাজেন্ডা কথাটি যুক্ত। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15তে বলা হয়েছে ভারতের প্রথম নিউজপ্রিন্ট কারখানাটি কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে, দেখো নেপানগরে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ধরনের পুরো এবিটি টেস্ট পেপারে সলভ পেতে চাও, সমাধান পেতে চাও, সম্পূর্ণ যেই চ্যাপ্টারগুলো মানে এইগুলো রয়েছে, সম্পূর্ণ যেই পেজগুলো রয়েছে এবিটি টেস্ট পেপারে, তাহলে একটা পিডিএফে তোমরা পাবে এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান। আর অন্যদিকে তোমরা যারা সাজেশন নেবে সেই সাজেশনের সঙ্গে মানে লাস্ট মিনিট সাজেশনের
সঙ্গে তোমাদের থাকছে কিন্তু 12টি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন উত্তর সাজেশন থাকছে 2025 সালের জন্য একটি পিডিএফ। আর সেকেন্ড পিডিএফ থাকছে তোমাদের এই এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ। যারা সাজেশন নেবে তারাই কিন্তু এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পেয়ে যাবে, তবে অবশ্যই তোমাদের সাজেশন নিতে হবে। চলো দেখে নেওয়া যাক সেই সাজেশন কিভাবে নেবে, অবশ্যই আমি বলবো। দেখো 16 বলা হচ্ছে যাদের কাজকে গোল্ড কলার ওয়ার্কার বলা হয়। গোল্ড কলার মানে পঞ্চম স্তরের মানে অতি 90 স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অতি 90 স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কিন্তু দেখো রয়েছে, আমি বলবো শিক্ষক হবে না, আইনজীবী হবে না, তারপরে রয়েছে গবেষক চতুর্থ পর্যায়ে, নীতি নির্ধারক। উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। গোল্ড কলার ওয়ার্কার বলা হয়, আবার পঞ্চম স্তরকে গোল্ড কলার সোনালী পোশাকের কর্মী বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর কিন্তু এনএস ন্যাশনাল হাইওয়ে 44, তার মানে তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18তে বলা হয়েছে জুলু উপজাতি বসতি নকশা কিরকম? বৃত্তাকার হবে, বৃত্তাকার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 19-এ কোন শহরে মোট জনসংখ্যার 10 লক্ষের বেশি হলে তখন তাকে কি বলে? উত্তর কিন্তু হবে মহানগর। দেখো তার মানে মেট্রোপলিস। ঠিক আছে, রয়েছে সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কোশ্চেনটি অবশ্যই বলবো। দেখো বলা হয়েছে, দেখো এইচএসে বলা হয়েছে, দেখো এখানে তোমরা এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন সাজেশন 2025 সালে পেতে গেলে এই হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই আমার সঙ্গে জানবে, এবং আমি বলেই দিয়েছি তোমাদের টোটাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে ভূগোলের। সেই সঙ্গে তোমরা কিন্তু আর কি পাবে? তোমরা কিন্তু পাচ্ছ এবিটিএ টেস্ট পেপার সম্পূর্ণ সলভ। আর তোমার যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে কিংবা ইতিহাস আছে কিংবা পরিবেশবিদ্যা আছে, তারাও কিন্তু ঠিক তোমরা এবিটিএর তোমরা সলভ পাবে। আর অন্যদিকে তোমরা পাচ্ছ কি? অন্যদিকে পাচ্ছ কিন্তু তোমরা সম্পূর্ণ সলভ পাচ্ছ তোমরা। দেখো পরের কোশ্চেন বলা হয়েছে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি? অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি? দেখো মোট অভ্যন্তরীণ উৎপাদন। এই কোশ্চেনটা অনেকবার হয়েছে, এই দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, মোট অভ্যন্তরীণ উৎপাদন। ঠিক আছে, তো দেখে নাও। এরপরে তোমাদের রয়েছে এসএকিউ গুলো পুরো টাইপ করে আমি তোমাদের সম্মুখে নিয়ে এসেছি। গিজার কাকে বলে? আর্টিজিও কূপ পাম্পের সাহায্যে ছাড়াই জল তোলা যায়। চলো দেখে নেওয়া যাক। দেখো গিজার কাকে বলে, তোমাদের এখানে রয়েছে এসএকিউ সম্পূর্ণ কিন্তু আমার পিডিএফে রয়েছে। তারপর আমি তোমাদের বলে দিচ্ছি, সম্পূর্ণ নোটস সাজেশন পিডিএফে রয়েছে, তারপর আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। চলো গিজার কাকে বলে? ভূগর্ভের উত্তপ্ত জল যখন ভূপৃষ্ঠে কোনো দুর্বল জায়গা কিংবা ফাটল দিয়ে কয়েক ঘন্টা অন্তর বা কয়েক মিনিট অন্তর ভূপৃষ্ঠে যখন ফোয়ারার মতো উপর দিকে উৎক্ষিপ্ত হয় বা নিক্ষিপ্ত হয়, তখন থেকে গিজার বলে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল গিজার একটি বিখ্যাত গিজারের উদাহরণ। আর্টিজিও কূপ পাম্পের সাহায্যে ছাড়াই জল উপরের দিকে ওঠে, তার কারণ কি? দেখো তোমরা বলবে অর্ধচন্দ্রাকৃতি। দেখো যে শিলা রয়েছে সেই শিলার মধ্যে কি হয় বলতো? বৃষ্টির জল প্রবেশ করবে। সেই বৃষ্টির জল প্রবেশ করলে নিচে কিন্তু অপরবেশা শিলা রয়েছে, ঠিক আছে, উপরেও কিন্তু অপরবেশা শিলা রয়েছে। তো দুটি অপরবেশা শিলার মধ্যে যদি প্রবেশের শিলা থাকে, তাহলে সেই প্রবেশের শিলার মধ্য দিয়ে দেখো একটা অংশ ভূপৃষ্ঠের বাইরে উন্মুক্ত হলে সেই জায়গা দিয়ে বৃষ্টির জল, তুষার গলা জল প্রবেশ করে, এবং এই অর্ধচন্দ্রাকৃতি যে শিলাস্তর রয়েছে সেখানে জল প্রবেশ করলে কি হয় বলতো? জল জমা হয়ে সেই জায়গা দিয়ে অপ্রবেশা শিলা ভেদ করে যদি প্রবেশা শিলা পর্যন্ত নিয়ে আসা হয়, তাহলে পাম্পের সাহায্য ছাড়াই জলগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে। তার মানে আর্টিজিও কূপে পাম্পের সাহায্য ছাড়াই জল উপরে উঠতে থাকে। তার কারণ হলো বলবে অর্ধচন্দ্রাকৃতি শিলা থাকার জন্য এবং ওর মধ্যে জল জমা হওয়ার জন্য। ঠিক আছে, অটোমেটিক ভাবে পাম্পের সাহায্য ছাড়াই জলগুলো বাইরে বেরিয়ে আসবে। ফেস কাকে বলে? সমুদ্রের উন্মুক্ততাকেই ফেস বলে। ডান দিকে ফলো করো ভূগোলের সাজেশন, প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে এমসিকিউ, প্রত্যেকটি অধ্যায় থেকে এসএকিউ, প্রত্যেকটি অধ্যায় থেকে ট্রিপল স্টার, যেগুলো খুবই ভিভিআই, তোমরা সাজেশন দিয়ে নিতে পারো। এবং এরকম সাজেশন থাকবে সঙ্গে তোমাদের কিন্তু এই যে রয়েছে তোমাদের এই নাম্বার 7890404016, এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এরপরে রয়েছে তোমাদের দেখো সমুদ্র ফেস কাকে বলে বললাম, সমুদ্রের উন্মুক্ততাকেই বলা হয় ফেস। এরপরে রয়েছে সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমি কাকে বলে? দেখো সমুদ্রের জলের, তোমরা মাথায় রাখবে সমুদ্রের জলের এখানে সম্মুখ তটভূমি বলছি। সমুদ্রের জলের ঊর্ধ্বসীমা থেকে একদম নিম্নসীমা পর্যন্ত, সমুদ্রের জলের ঊর্ধ্বসীমা থেকে একদম নিম্নসীমা পর্যন্ত অঞ্চলটাকে বলা হয়
সম্মুখ তটভূমি, সম্মুখ তটভূমি। আর সমুদ্র জলের উচ্চ সীমা, এটা উচ্চ সীমা থেকে একদম পার বা ভৃগু, পার বা ভৃগু পর্যন্ত অঞ্চলটাকে বলা হয় পশ্চাৎ তটভূমি। ওকে, তো এরপরে রয়েছে ক্ষয়ের শেষ সীমা, এই কোশ্চেনটি একবার হয়েছিল। এরপরে মৃত্তিকার পিএইচও কিন্তু একবার হয়েছে। পিএইচ বলতে 1 লিটার দ্রবণের সক্রিয় বা মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণকে বোঝায়। ওকে, তো পিএইচ মানে পর্ডিয়াস হাইড্রোজেন, পিএইচ কথার অর্থ হলো পর্ডিয়াস হাইড্রোজেন, যেটি মাটির গুণাগুণ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় এই পিএইচ। এরপরে রয়েছে দেখো তোমাদের মাটিতে ক্ষারকীয় বা আম্লিকতার পরিমাণ নির্ণয় করা হয় পিএইচ এর সাহায্যে। এরপরে রয়েছে হ্যালোফাইট উদ্ভিদ অরণ্যের মাটির নাম লেখো। দেখো হ্যালোফাইট উদ্ভিদের মাটির নাম হলো, দেখো তোমরা বলতে পারো হ্যালোফাইট উদ্ভিদের অরণ্যের মাটির নাম কি? দেখো লবণাম্ব উদ্ভিদ, হ্যাঁ লবণাক্ত উদ্ভিদ, লবণাক্ত লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, ঠিক আছে, লবণাক্ত মৃত্তিকা বলা যায় এই হ্যালোফাইট উদ্ভিদের অরণ্যের মাটির নাম হলো লবণাক্ত মৃত্তিকা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে মধ্য চিলিতে কোন বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায়? উত্তর কিন্তু ভূমধ্যসাগরীয় 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 দেখো রয়েছে জলবায়ুর মধ্য চিলিতে শীতকালে বৃষ্টিপাত ঘটায়, আর উত্তরে কিন্তু গ্রীষ্মকাল। এরপরে রয়েছে দেখো নিরক্ষীয় জলবায়ুর রাতকে কেন নাইট ইজ দ্য উইন্টার অফ দ্য ট্রপিক্স বলা হয়? দেখো নিরক্ষীয় অঞ্চলে যেখানে 0 ডিগ্রি রয়েছে, 0 ডিগ্রি উত্তরে 5 ডিগ্রি, দক্ষিণে 5 ডিগ্রি, এই অক্ষাংশের মধ্যে দিনে উষ্ণতা থেকে রাতের বেলায় উষ্ণতা অনেকটা কমে যায়। মানে দিনে যেরকম উষ্ণতা থাকে, দিনে যদি 27 ডিগ্রি থাকে, রাত্রে সেখানে দেখা গেল উষ্ণতা হলো 20 ডিগ্রি। তো দেখো যাকে বলা হয় শীতকাল, তার মানে দিনে দেখো প্রচুর উষ্ণতা থাকে 27 ডিগ্রি, রাতে উষ্ণতা একটু কমে যায়, তখন মনে হয় কি রাতের বেলা মনে হয় কি একটু শীতকাল, ঠিক আছে, তাই শীত অনুভূত হয়। তাই নিরক্ষীয় অঞ্চলকে বলা হয় নাইট ইজ দ্য উইন্টার অফ দ্য ট্রপিক্স। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে যে কোনো দুটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের নাম কি? দেখো পারমাণবিক বিস্ফোরণ বলতে পারো, ঠিক আছে, তারপরে দেখো চেরনোবিল দুর্ঘটনা বলতে পারো, চেরনোবিল দুর্ঘটনা বলতে পারো, তারপরে বলতে পারো আমাদের মধ্যপ্রদেশের যেই মিথাইল আইসোসায়ানাইড যে ভূপাল গ্যাস দুর্ঘটনা বলতে পারো। এগুলো কিন্তু যুদ্ধ দাঙ্গা বলতে পারো, যুদ্ধ দাঙ্গা বলতে পারো, এগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট বিপর্যয়। ওকে, তো এরপরে রয়েছে দেখো সুনামি কি? সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় বা অন্য কোনো মহাজাগতিক শক্তি যখন সমুদ্রের মধ্যেও নিক্ষিপ্ত হয়, তখন সমুদ্রের জলরাশি যখন বড় বড় ঢেউয়ের আকারে উপকূলবর্তী অঞ্চলে আশ্রয় পড়ে, তখন তাকে সুনামি বলে। এক কথায় সুনামি, দেখো সুনামি, দেখো সু কথার মানে বন্দর, নামি কথার মানে ঢেউ, তার মানে বন্দরের ঢেউকে সুনামি বলা হয়। বোঝা গেল? মাথায় রাখবে যে সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় সেই বা প্লেটের সঞ্চালন হয়, এর ফলে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যে বড় বড় ঢেউ সৃষ্টি হয়, সেই ঢেউকে সুনামি বলা হয়। 2006 সালে যে বিখ্যাত সুনামি হয়েছিল, ঠিক আছে, 26শে ডিসেম্বর, ঠিক আছে, সেই বিখ্যাত সুনামি কিন্তু প্রায় 2,75,000 মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। তো বোঝা গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের 9, অস্ট্রেলিয়ার উপকূলে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? উইলি। অনুসারী শিল্প কাকে বলে? অনেকবার হয়েছে। প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোকেমিক্যাল শিল্প, তারপরে রয়েছে মোটর গাড়ি নির্মাণ শিল্প, এই ধরনের শিল্পকে কেন্দ্র করে অসংখ্য অনুসারী শিল্প গড়ে ওঠে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য কি? অপরাহ্নে মানে 3টে থেকে 4টের মধ্যে প্রত্যেকদিন বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলে একটি ঋতু থাকে, সেই ঋতুর নাম গ্রীষ্ম ঋতু। হয়ে গেল দুটি। পরিবহনের দোলক নীতি কাকে বলে দেখে নাও। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম কি? জর্জিয়া আর ভার্জিনিয়া। এরপরে রয়েছে দেখো তোমাদের 12, কার্পাস বয়ন শিল্প তুলো থেকে বীজ আলাদা করার পদ্ধতিকে কি বলে? অবশ্যই এই কোশ্চেনটি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে এই একটি কোশ্চেন জাস্ট
এই তোমাদের যেই পেজটি রয়েছে 375 পেজের, জাস্ট এই একটি কোশ্চেন 12 নম্বরের কোশ্চেন আমাকে তোমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে আছে ডাব্লিউটি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত। তোমরা জানো ডাব্লিউটি 1995 সালে গড়ে ওঠে। এর আগের নাম ছিল তোমরা জানো গ্যাট, এর আগের নাম ছিল গ্যাট। এরপরে রয়েছে নেক্রোপলিস। দেখো কোনো শহর বা নগরের জনসংখ্যা বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে পৌঁছায় যেখানে শহরের জনগণের পরিষেবা দেওয়া সম্ভব হয় না, সেই শহরে দুর্ভিক্ষ, দারিদ্র্য, তারপরে মহামারীর ফলে সেই শহর একসময় মৃত শহরে পরিণত হয়, একে নেক্রোপলিস বলে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের মানুষ জমির অনুপাত, আমার নোটসে রয়েছে। শূন্য জনসংখ্যা কাকে বলে এটাও নোটসে রয়েছে। দেখো কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা যদি হ্রাস বৃদ্ধি মানে কমবেও না বাড়বেও না, তখন তাকে শূন্য জনসংখ্যা বা জিরো পপুলেশন বলে। যেমন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এই সমস্ত দেশে জিরো পপুলেশন, শূন্য জনসংখ্যা দেখা যায়। তার মানে আরেকবার বলে দিচ্ছি, কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা জন্ম এবং মৃত্যুর হার প্রায় সমান সমান থাকে, তার মানে আদর্শ অবস্থায় স্থির থাকে, তখন সেই জনসংখ্যাকে শূন্য জনসংখ্যা বলে। জনাকীর্ণতা কাকে বলে এগুলো কিন্তু আমার নোটসে আছে, তারপরে বলে দিচ্ছি। জনাধিক্যতা মানে কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা সেই দেশের প্রাকৃতিক কিংবা সাংস্কৃতিক সম্পদের তুলনায় যখন বেশি হয়, তখন তাকে জনাকীর্ণতা বা জনাধিক্য বলে। মানে ওভার পপুলেশন বলে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এগুলো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যারা এই পিডিএফ নিতে চাইছো বা নিতে আগ্রহী আছো, অবশ্যই তোমরা, আশা করি তোমরা কিন্তু পরীক্ষায় 97% উপরে কিন্তু তোমরা আনসার করে দিয়ে আসতে পারবে। কোনো তোমাদের টেনশন নেই, আমার এই নোটস থেকেই পাবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের এবিটিএ টেস্ট পেপার সলভ তোমরা সম্পূর্ণ যারা নেবে এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নিও। ওকে, ভালো থেকো। এরপরে তোমাদের কিন্তু WBIS এর টেস্ট পেপার করানো হবে। ওকে, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।